স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছি আমি মাহমুদা মৌমিতা। আর খেলাধুলার সব খবর জানাবো আমি মাজহারুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আপত্তি নেই ইউনেস্কো, ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় যাচ্ছে না সুন্দরবন। বনানীতে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভান নারায়ণগঞ্জে গ্রেপ্তার, ঢাকা মেডিকেলে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা। সমঝোতা না হওয়ায় অস্ট্রেলিয়া এ দলের সফর বাতিল, আসন্ন সিরিজ নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে রামপালে আপত্তি নেই ইউনেস্কোর। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। সুন্দরবনের পাশে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি থেকে সরে এসেছে ইউনেস্কো। সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেওয়া হচ্ছে না বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। পোল্যান্ডে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য বিষয়ক কমিটির 41তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, ইউনেস্কোর সভায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। দীর্ঘ আলোচনা শেষে ইউনেস্কোর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিষয়ে আপত্তি তুলে নেয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ সাপেক্ষে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হতে পারে বলেও মত দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে জানানো হয়, সুন্দরবন রক্ষায় গত বছর থেকে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। আলোচনায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা চালাতে রাজি হয়েছে সরকার। তবে রামপাল প্রকল্পের বিরোধিতাকারীরা বলছেন, শর্ত সাপেক্ষে নমনীয় হয়েছে ইউনেস্কো, তবে এসব শর্ত পূরণ করা সরকারের জন্য অত্যন্ত কঠিন। ইউনেস্কো যে পুরো বিষয়টা যেভাবে বলেছে, সেই বিষয়টা পুরোটা যদি জানা যায় তাহলে তাদের বিবৃতি থেকে যতটুকুন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। তো সেই শর্তগুলো কি সেইগুলো আমাদেরকে জানতে হবে। তো সেই শর্ত পূরণ সাপেক্ষে ইউনেস্কো যদি বলে যে তাদের আপত্তি নাই, তাহলে তো সেটা বলতেই পারে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, 2013 সাল থেকে কয়েকশো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে অনেকের খোঁজ এখনো মেলেনি বলেও জানিয়েছে সংস্থাটি। হত্যা গুম বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবিও করেছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, 2013 সাল থেকে কয়েকশো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়েছে। এর মধ্যে 2016 সালেই কমপক্ষে 90 জনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। 2017 সালের প্রথম 5 মাসে এই সংখ্যা 48 জন। সকাল পর্যন্ত না খোলার কারণে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি অভিযোগ পুলিশের বিশেষ বাহিনী র্যাব ও ডিবির বিরুদ্ধে। এছাড়া বিএনপির 19 কর্মীর নিখোঁজ হওয়ার অভিযোগ তুলে এই বিষয়ে র্যাব ও ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে। সংস্থাটির দাবি, আটক অনেককেই কয়েক সপ্তাহ বা কয়েক মাস গুম রাখার পর আদালতে তোলা হয়। এই প্রবণতা রোধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে HRW। এই প্রতিবেদনের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। নিরাপত্তা বাহিনী যাদেরকেই ধরছে তাদেরকেই আমরা আমাদের আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করে দিচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনী অতি উৎসাহিত হয়ে দু একটি ঘটনা যারা করেছিল তাদের কিন্তু তারা বিচারের মুখোমুখি হয়েছে, তারা বিচারের জন্য তারা ব্যবস্থা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে হেয় করতেই এমন প্রতিবেদন তৈরি করা হয়েছে। নির্বাচনের 100 বছরের মতো পার, এ সময় দেশে অনেক ঘটনা ঘটবে, অনেক নাটক হবে, অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকে। তবে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটির প্রতিবেদনের পক্ষে সহমত জানিয়ে বিএনপি দাবি করেছে, গোপনে আটকদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। বাংলাদেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবনযাপন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে উক্ত আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোনো গত্যন্তর নেই। প্রতিবেদনে র্যাবকে বিলুপ্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গুম হত্যা বন্ধে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর চাপ বাড়াতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বেশ কিছু বিষয়ের সঙ্গে একমত নয় জাতীয় মানবাধিকার কমিশন। তবে দেশে ৫৪ ধারার অপপ্রয়োগ হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এই কথা তো ঠিকই যে আমাদের দেশে গুমের বা নিখোঁজ যেটাই বলি না কেন এর সংখ্যা বেশ, এবং এটা যথেষ্ট আমরা তার জন্য সবসময় আমরা উদ্বেগ জানিয়ে আসছি এবং আমরা বলে আসছি যে রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া। জাহিদ, আমরা আসলে এই ধরনের প্রতিবেদন প্রতি বছরই দেখি, কত লোক গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, সেগুলোর অনেক ধরনের কারণ ব্যাখ্যাও আমরা জানতে পারি, কিন্তু আসলে এগুলোর কি সহসা সমাধান হয় সেটি কিন্তু আমরা খুব চোখে দেখি না। সমাধান বলতে কি বুঝবো? প্রথম কথা হচ্ছে যে মানুষ এই গুম খুন প্রত্যেকটাই অপরাধ। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন যে আইন অনুযায়ী একজনকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে ২৪ ঘন্টার ভিতরে আদালতে নিতে হয়, সংবিধানে এটা বলা আছে। কিন্তু যদি পুলিশ না ধরে অন্য কেউ সত্যি এত সংখ্যক মানুষকে ধরে নিয়ে গিয়ে থাকে, তাহলে পুলিশ যদি আরেকটু তৎপর হতো, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ধরেন এখন বাংলাদেশের পুলিশ জঙ্গি বিরোধী যে তৎপরতা করছে খুবই সিরিয়াসলি করছে, কারণ জঙ্গি ইস্যুটাকে অনেক দেয়া হচ্ছে। ঠিক গুম খুন নিয়ে যেই ঘটনাগুলি ঘটছে, যে অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলি পুলিশ যথাযথভাবে করছে কিনা, এবং তার চেয়েতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোগগুলির অনেক ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধেই আসছে। ফলে এই জিনিসগুলিতে আমার মনে হয় যে পুলিশের দিক থেকে আরো বেশি সতর্কতা। রাজনৈতিক দলগুলো কিন্তু অভিযোগ করে থাকে যে এগুলা রাজনৈতিক ভাবেও করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়ে থাকি। সম্প্রতি সময় দেখা গেছে বেশ কিছু কিন্তু ঘটনা ঘটেওছে, এবং খুব রিসেন্টলি আমরা দেখেছি যে কেউ কিছুক্ষণের জন্য যদি উধাও হয়ে যাচ্ছে, একটা কিন্তু আতঙ্ক কাজ করছে যে গুম হয়ে গেল কিনা। অবশ্যই যদি আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে বিষয়টা কি এমন না যে আসলে সত্যি বেড়েছে কিনা, অনেকে বলছে না বাড়েনি, অনেকে বলছে যে মানে বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন কথা হচ্ছে। এখানে অবশ্যই ক্লিয়ারলি আমাদের এইটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অ্যাকনোলেজ করতে হবে যে এই জিনিসটা বেড়েছে কি বাড়েনি। তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের কাছে তো আসলে ওই অর্থে পরিসংখ্যান খুব বেশি নেই, কিন্তু পারসেপশন ইজ মোর দ্যান রিয়েলিটি। মানুষের ভিতরে এই পারসেপশনটা তৈরি হয়েছে, এই ভয়টা তৈরি হয়েছে, যেটা দূর করার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে যদি কখনো কেউ ভক্ষক ভেবে থাকে, সেক্ষেত্রে আমাদের আসলে সেই জায়গায় আস্থাটুকু আসলে অর্জন করা কিন্তু অবশ্যই আস্থা অর্জন করারও দায়িত্ব আইন শৃঙ্খলা। আমাদের হাতে আরো কিছু সংবাদ রয়েছে, জানিয়ে দিচ্ছে। উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমলাতান্ত্রিক মনোভাব ছেড়ে সবাইকে জনগণের খাদেম হিসেবে কাজ করতে হবে। অপরাধ দমনে কোনো ছাড় না দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। 2017-18 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে করদাতা জনগণকে সেবা দেয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো এই কর্মচুক্তির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমরা বিশেষ করে আওয়ামী লীগ আমরা কিন্তু এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। আমরা নির্বাচনী ইস্তেহার দিয়ে ভুলে যাই না, বরং আরো ভালো আরো বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। কাজে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই, কিন্তু সেই কাজগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো যদি আপনারা স্ব দায়িত্ব সেইভাবে সেই আন্তরিকতা দিয়ে সেই জনগণের কথা চিন্তা করে এবং তাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়ে যদি কাজ করেন, তবে এখানে আমরা সার্থক হতে পারবো। তখনই সব আমি মনে করি যে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। খুব স্বাভাবিকভাবে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রকে আমরা চেয়েছি যে কিভাবে আমরা একটা উন্নত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিকতার গণ্ডিতে ফেলে দেশের উন্নয়নকে ভাবে না আওয়ামী লীগ। আমরা কিন্তু সেই মানসিকতা নিয়ে কাজ করি না। আমরা যে কোনো কর্ম সম্পাদন যথাযথ হোক তার ধারাবাহিকতা বজায় রেখে যেটা জনস্বার্থে হয়, এবং আমাদের উন্নয়নটা হচ্ছে সুষম উন্নয়ন প্রতিটি এলাকার জন্য। কোন এলাকার মানুষ ভোট দিল, কোন এলাকার মানুষ ভোট দিল সেটা বিবেচনা করি না, আমরা জনগণের যাতে উন্নত হয় সেটাই আমি দেখি, কারণ আমি নিজেই ভুক্তভোগী। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা দায়িত্বশীলতার সাথে কাজ করে গেলে বাজেট বিশাল হলেও বাস্তবায়ন কঠিন হবে না। আমরা মহান মুক্তিযুদ্ধ। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর বনানীতে তরুণী ধর্ষণে অভিযুক্ত বোরহান উদ্দিন ইভানকে নারায়ণগঞ্জে গ্রেপ্তার করেছে র্যাব। সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার বনানী থানায় ইভানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক তরুণী। ঢাকা মেডিকেল কলেজে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার পর আবারও বনানীতে আরেক তরুণী ধর্ষণের অভিযোগ উঠল। বুধবার বনানী থানায় হাজির হয়ে এক তরুণী অভিযোগ করেন ব্যবসায়ীর পুত্র বাহাউদ্দিন ইভান তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। তরুণীর অভিযোগ পাওয়ার পরপরই এক নারী পুলিশ কর্মকর্তাকে মামলার তদন্তভার দেয়া হয়। শুরু হয় ইভানকে ধরার অভিযান। বনানী ২ নম্বর সড়কের এই বাসাটিতেই জন্মদিনে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে মঙ্গলবার রাতে ওই তরুণীকে নিয়ে আসেন ইভান। তখন তার পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিল না। পরে ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে ইভান। ফেসবুকের পরিচয় সূত্রে ওই তরুণীর সাথে ব্যবসায়ী পুত্রের বন্ধুত্ব হয় ৫ মাস আগে। বুধবার ভোরে ছাড়া পেয়ে ওই তরুণী বনানী থানায় গিয়ে এমন অভিযোগ করেন। অভিযোগ করে যে তার একজন ফেসবুক ফ্রেন্ড ছিল এবং তার সাথে তার পূর্বে পরিচয় ছিল এবং তারই একটি তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিবে বলে তার বাসা থেকে আমন্ত্রণ করে। আমন্ত্রণ করার পর সে সেখানে যায়। যাওয়ার পর তারপর তার সাথে আপনার যে আচরণ করে সেটা তিনি অভিযোগ করেছেন যে এটা রেপের পর্যায়ে পড়ে এবং এই অভিযোগের পরীক্ষাতে আমরা মামলা নিয়েছি। এই মামলা নেওয়ার পর আমরা আসামিকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বাসাটির তত্ত্বাবধায়ক জানিয়েছেন পুলিশের ২-৩টি টিম এসে ওই রাতে কি ঘটেছিল তা জানতে চেয়েছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে। ইমান নাকি রাত 12টার সময় একটা মেয়ে নিয়েছিল। মেয়েটা নাকি সকালে 4টার দিক বের করেছে। আমি কোন জানি না, পুলিশ তো গতকালকে 7টার দিক পুলিশ ছিল। ওই তরুণীকে তেজগাঁওয়ের উইমেন্স ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করার জন্য আমরা একটি 5 সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করি এবং 5 সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদের কিছু ইনভেস্টিগেশনের জন্য আমরা আলামত সংগ্রহ করি এবং আলামত সংগ্রহ করার পরে এইগুলি আমরা বিভিন্ন জায়গায় পাঠাই। 2 সন্তানের জনক ইভান বনানী 8 নম্বর এলাকায় বাবার মালিকানাধীন বেশ কয়েকটি দোকানপাট দেখাশোনা করেন। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আমরা একটা বিরতি নিচ্ছি। নটা 19-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। সিলেটের বন্যা দুর্গত 8 উপজেলায় ত্রাণের অপেক্ষায় রয়েছে হাজারো পরিবার। পানিবন্দী মানুষের অভিযোগ, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। তবে সবাইকে ত্রাণ দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন। ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রামের অরণ্য বিশ্বাসের বাড়ি 1 মাস ধরে কুশিয়ারার পানিতে ঘেরা। ঘরের ভেতরও হাঁটু পানি, তলিয়ে গেছে হাওরের ফসল, কাঁচা ঘরটিও ধসে পড়ার আশঙ্কা। দিন তো চলতি রান্ধিরাম খাইরাম আর ফ্রি রান্দা তো ফেলা পানি উঠছে সিরা খোলা খাইছি ফুরুতারা লইয়া বাচ্চা এখন তো চলতি আনিয়া। পূর্ব পিটাইটিকর সরকারি আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দী হয়ে আছে 30টি পরিবার। ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর, গোলাপগঞ্জ, জকিগঞ্জ সহ 8 উপজেলার কয়েক হাজার পরিবার এখন পানিবন্দী। আশ্রয় কেন্দ্রের ঠাঁই নিয়েও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। একদিনেও কিন্তু খাইছি না, যা খালি খাইছি বেশি বাড়িও করে ভানি আছিল তো খাইছি 1 কেজি তেল, 1 কেজি ময়দা, আইছি আধা লিটার তেল আর একটা দুধ আর 2000 সেমাই 1 কেজি 2 কেজি চাল আর কোনটা পাইছি না। আমি কিছু পাই না। ও জিসি সাহেব আসলেন ওই সময় কিছু তুরা দিয়া গেছিল মানে 2 কেজি চাল। তবে জেলা প্রশাসক বলছেন 11টি আশ্রয় প্রকল্প সহ সব দুর্গত মানুষকেই দেয়া হচ্ছে ত্রাণ। এখানে আমরা 10 লক্ষ টাকা এবং 500 মেট্রিক টন চাল, সেটি থেকে আজকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা দিয়েছি 100 মেট্রিক টন চাল এবং সেই সাথে সাথে 2,80,000 টাকা, যেটি আমরা আবার 8টি উপজেলা মাঝখানে আমরা বিতরণ করেছি, বন্টন করেছি। কুশিয়ারা ও সুরমা নদীর পানি 5টি পয়েন্টে এখনও বইছে বিপদসীমার উপরে। তবে কয়েকদিন ভারী বর্ষণ না হয় ধীর গতিতে কমছে পানি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে 7 উপজেলার প্রায় 200 গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 50,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র, ধরোরা ও তিস্তার বিভিন্ন পয়েন্টে গত 24 ঘন্টায় 10 থেকে 32 সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে। এতে নদী অববাহিকার চরে ডুবেছে সবজি ও আউশের ক্ষেত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিচু এলাকার মানুষ। বাড়িঘরে পানি উঠায় আশ্রয়কেন্দ্রে গেছেন অনেকে। একই সঙ্গে ভাঙনে গৃহহীন হয়েছে অন্তত 20 পরিবার। এদিকে লালমনিরহাটের তিস্তার পানি কমায় প্লাবিত চরাঞ্চলে পানি নামতে শুরু করেছে, তবে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। হঠাৎ করে পানি এসিয়ে বাড়িঘরদের তলে গেছে, খাওয়া দাওয়ার অসুবিধে, ছাগল গরু বেড়া খুব অসুবিধে, বাজার বুঝে করা অসুবিধে। 8-10টা গ্রামের মানুষ আমরা বেড়া ছাড়া কুলের পাওয়া দিই না, হাট বাজার কুলের পাওয়া দিই না। এখন খুব সমস্যার মধ্যে দিন কাটপান্দি, কয়েক হাজার মানুষ। চতুর্দিক সাইডে পানি, এখন বাচ্চা কাচ্চা সব বাড়ি চালাতে রাখিয়া আমরা ঢাকা যাচ্ছি কাজ করার জন্য। তো আরো কিছু খবর আছে, সেগুলো জানানোর আগে মাঝারের কাছ থেকে জানবো কি আছে খেলার খবর। আপনাদের অস্ট্রেলিয়া ক্রিকেটে একটা সংকট চলছে, যে ধরেই কিন্তু এই দলের সফরটা বাতিল হয়েছে সাউথ আফ্রিকার। এই জন্য একটা উদ্বেগ তৈরি হয়েছে যে বাংলাদেশে তারা ঠিকভাবে আসতে পারবে কিনা। তো বিসিবি বলছে যে এর আগেই সমস্যার সমাধান হবে, তারা শক্তিশালী দল নিয়ে এবং ঠিকভাবে। অস্ট্রেলিয়ারই শুধু সমস্যা তৈরি হয় না, বাংলাদেশে এটা একটা বড় বিষয় যে এর আগেও আশা করা ছিল, একদমই শেষ মুহূর্তে এসে তারা সিরিজটা বাতিল করছে। এছাড়া বেশ কিছু খবর আছে, সেগুলো জানিয়ে দেবো। তো তার আগে একটা বিরতি নিচ্ছি। 8টা বেজে রাত 9টায় বাংলাদেশে বাতিল হলো অস্ট্রেলিয়া এ দলের সাউথ আফ্রিকা সফর। বোর্ডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর না হয় সফর বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। সিদ্ধান্ত মেনে নিয়ে হতাশা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ ও ভারত সফর। সংকট আরও গভীর হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। সর্বোচ্চ সিদ্ধান্তই জানিয়ে দিলেন ক্রিকেটাররা। অনড় অবস্থানে অটল দুপক্ষই। সাউথ আফ্রিকায় না যাওয়ার ঘোষণার সময় উপস্থিত ছিলেন এ দলের অধিনায়ক উসমান খোয়াজা, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেডের মতো জাতীয় দলের তারকারা। রোববারের সভা শেষে ক্রিকেটাররা এ দলের ক্যাম্পে যোগ দেবার কথা জানালেও মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষর না হলে সফর বর্জনের হুমকি দেন। 4 দিন আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় সমঝোতা হয়নি। ম্যাক্সওয়েল, এগার, বার্ডদের এই সিদ্ধান্তকে অনেক বড় আত্মত্যাগ বলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তাদের মতে বৃহত্তর স্বার্থে এই ত্যাগ ঐক্য আর সবার প্রতি দায়বদ্ধতার ফল। অন্যদিকে খেলোয়াড়দের চরম সিদ্ধান্তের মুখে অনমনীয় সাদারল্যান্ড প্রশাসন। বোর্ড মুখপাত্র জানিয়েছেন, খেলোয়াড়দের এমন সিদ্ধান্তে তারা হতাশ। তবে কেউ যদি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে না চায় তাকে কখনোই বাধ্য করা হবে না। সফরের খরচ 2,50,000 পাউন্ড তৃণমূল ক্রিকেটে খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লগ্রাদ বলছেন, অস্ট্রেলিয়াকে না পাওয়ায় বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন তারা। তবে মর্যাদার লড়াই অ্যাশেজ, বাংলাদেশ এবং ভারত সফর নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ান সরকার। ফেডারেল স্পোর্টস মিনিস্টার গ্রেগ হান্ট বলেছেন, অ্যাশেজের আগে সমঝোতা না হলে সরকার হস্তক্ষেপ করবে। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। শীঘ্রই অজি ক্রিকেটের সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস করেন বিসিবির প্রধান নির্বাহী। এ মাসেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল আসবে বলে আশাবাদ তার। চুক্তি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেটারদের বিরোধ বেশ কিছুদিন ধরে বড় খবর। স্বার্থ আছে বাংলাদেশেরও। আগস্টে রয়েছে টেস্ট সিরিজ, তবে ক্যালেন্ডারের পাতা বলছে সিরিজের বাকি 1.5 মাস। তাই অজি ইস্যুতে টেনশনে নেই বিসিবি। আমরা এক্সপেক্ট করছি যে অস্ট্রেলিয়ার যে প্রি ইন্সপেকশন টিম আসবে এই মাসে যে কোনো একটা সময়ে তারা বাংলাদেশে আসবে এবং ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে রিলেভেন্ট যে বিষয়গুলো আছে তারা সরেজমিনে দেখবে। আমাদের ফুল প্রিপারেশন চলছে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার বিষয়ে এবং আমরা সেভাবেই কাজ করছি। সিরিজের প্রথম টেস্ট ভেন্যু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। সংস্কার, উন্নয়ন আর নতুন ঘাস সব মিলিয়ে হোম অফ ক্রিকেটে খেলা নেই দীর্ঘদিন। বিসিবি বলছে মিরপুর স্টেডিয়াম ঠিকঠাক চলছে, শেষ মুহূর্তের কাজ। গ্রাউন্ড প্রিপারেশনের কাজ চলছে, আপনারা লক্ষ্য করেছেন টপ সার্ফেসের কাজ হচ্ছে। ইতিমধ্যে আমাদের যে পরামর্শক বুয়েটের প্রতিনিধি রেগুলার বেসিসে বা মিরপুর স্টেডিয়াম এর কাজ তদারক করছেন। আমরা আশা করছি যে আমাদের যে টাইমলাইন আছে সেই টাইমলাইনের মধ্যেই মিরপুর স্টেডিয়ামটা পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে যাবে ফর হোস্টিং এনি ইন্টারন্যাশনাল ম্যাচ। 2019-এর পর থেকে টেস্ট ও ওয়ানডে লিগের পরিকল্পনা আইসিসির। প্রস্তাবিত এই সূচিতে আপত্তি নেই, তবে বড় দলগুলোর সাথে নিয়মিত খেলা নিশ্চিত করতে চায় বিসিবি। আমাদের অন অ্যান অ্যাভারেজ রেগুলার বেসিসে গেম থাকবে, কিন্তু
কোন অপোনেন্টের সাথে হবে বা আমাদের সবাই তো সবার হায়ার অপোনেন্টের সাথে খেলতে যাচ্ছে, এই বিষয়টা এনশিওর করার একটা বিষয় রয়েছে। পূর্ণাঙ্গ প্রপোজালটা আমরা পেলে উইল বি ইন এ পজিশন যে ব্যাপারে আমরা কথা বলতে পারবো। এবং নতুন প্রস্তাবনার অনুমোদনের জন্য অপেক্ষা অক্টোবরের আইসিসি বোর্ড সভা, আর সেখানেই এই বিষয়টি পরিষ্কার করতে চায় বাংলাদেশ। সৌরভ আবিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় ওয়ানডেতে নর্দার্ন টেরিটরি একাদশকে 70 রানে হারিয়েছে বিসিবি এইচপি ইউনিট। আগে ব্যাট করে 7 উইকেটে 313 রান তোলে এইচপি দল। জবাবে 243-এ থামে টেরিটরি একাদশ। প্রথম ম্যাচে ব্যর্থ ছিল ব্যাটিং অর্ডার। এদিন সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে না খেলা ইরফান শুক্রের ব্যাট থেকে আসে 60 রান। বিজয় করেছেন 58। টেরিটরি দলের হয়ে ম্যাকলেন নেন 4 উইকেট। জবাবে মিকম্যানের 105 রানের পরেও বেশি দূর এগোতে পারেনি স্বাগতিকরা। 36 রানে 4 উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। এবাদত হোসেনের শিকার 3 উইকেট। প্রথম ম্যাচে তানভীর হায়দারের অপরাজিত 50-তে 1 উইকেটের নাটকীয় জয় পায় এইচপি দল। বিপিএল এর শিরোপা ধরে রাখতে চায় ঢাকা ডায়নামাইটস। সেই লক্ষ্যে ক্রিকেটার দলে ফেরাতে শুরু করেছে। শাহিদ আফ্রিদি, সুনীল নারায়ণ, মোহাম্মদ আমিরদের সাথে দেশীয় তারকাদের ধরে রাখতে চায় ম্যানেজমেন্ট। অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ খালেদ মাহমুদ সুজনকে রাখার ব্যাপারে আশাবাদী দলটি। পিঠে পুরনো চোটে বারবার ছন্দ হারাচ্ছেন সিদ্দিকুর রহমান। গত 7 মাসে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে 32 ধাপ। নিজেকে ফিরে পেতে বাংলাদেশ নাম্বার 1 ফিরে গেছেন কুর্মিটোলা জিমনেশিয়ামে। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে আবারও ভালো করতে চান এই গলফার। সাকিব তামিমদের বাইরে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় তারকা তিনি। তবে চোট আর মনস্তাত্ত্বিক সমস্যায় বারবার ছন্দ কাটছে সিদ্দিকুরের। সবশেষ কুইন্স কাপে প্রথম 2 রাউন্ড শেষ করেন 9 থেকে, কিন্তু শেষ 2 রাউন্ডের ব্যর্থতায় আসর শেষ হয় 15 থেকে। 388 থেকে শুরু করেছিলেন 2017। এরপর 7 মাসে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন 32 ধাপ। এক শটে বাজিমাত কিংবা শেষ বলে 6-এর মতো নাটকীয় কোনো বিষয় নয়। গলফের শ্রেষ্ঠত্বের জন্য প্রয়োজন ধারাবাহিকতা, সাধনা ও অখণ্ড মনোযোগ। ধারাবাহিকতা সেই জায়গাটিতে বারবার ঘটছে ছন্দপতন। সমস্যাটা কি মনস্তাত্ত্বিক নাকি পুরনো পিঠের চোটের কারণে, তা নিয়েও রয়েছে সংশয়। কুর্মিটোলার যে জিমে সূত্রপাত চোটে, 3 বছর পর সেখানেই আবার ফিরেছেন নিজেকে ফিরে পাবার লড়াইয়ে। পাশাপাশি চলছে মনস্তাত্ত্বিক রিহ্যাব। পেইনটা এরকমই, আমি নিজের উপরে বেশি প্রেশার দিতে পারবো না, তো এটার জন্য অনেক এক্সারসাইজও করতেছি, ফিজিওথেরাপি নিচ্ছি, নিউট্রিশন নিচ্ছি, তারপর আপনার সুইংয়ের উপরে কাজ, বায়োমেকানিকের উপরে কাজ করতেছি। বাংলাদেশ নম্বর 1-এর পরবর্তী মিশন আগস্টেই ভারতের মাটিতে। তার আগে সেরা ফর্মে ফেরার প্রত্যাশা সিদ্দিকুরের। আলী খান, তার সাথে আমি কাজ করছি, তো মানে আমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ অলরেডি আমি দেখতে পাচ্ছি। অলরেডি রিকভারি হয়ে গেছে, তো এখন জাস্ট যে প্র্যাকটিস শুরু করলাম, বাট ও তো ওভার প্র্যাকটিস করতে পারবো না, এখন জাস্ট গ্র্যাজুয়ালি বাড়াইতে হবে। আর ফিটনেস তো করছি, মানে কন্টিনিউয়াসলি করছি, তো এটা আসলে অনেক হেল্প করবে। সময়ের সাথে বেড়েছে ব্যস্ততা, কিন্তু এখনো সব কাজ সামলান নিজ হাতে। চাপ কমাতে ব্যক্তিগত সহকারী নিয়োগের পরিকল্পনা করছেন সিদ্দিকুর। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। আরো কিছু খবর জানাবেন জাহিদ ও মমিতা। ধন্যবাদ মাসার। আমাদের কাছে আরো কিছু খবর আছে, আমি বরং কিছু খবরটা জানিয়ে দিই। শুক্রবার অবসরে যাচ্ছেন দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। আজ ছিল তার শেষ কর্মদিবস। সকালে প্রধান বিচারপতি 1 নম্বর এজলাস কক্ষে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে বিচারপতি নাজমুন আরা সুলতানা 42 বছরের কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এখন প্রায় 400 নারী বিচারক কাজ করছেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের অপর 6 বিচারক উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের কারণেই এবার এডিপির আকার বাড়ানো হয়েছে বলে মনে করছে সিপিডি। কাঙ্ক্ষিত রাজস্ব না পেলে বড় প্রকল্পের অর্থায়নে বিঘ্নিত হতে পারে বলে মনে করে সংস্থাটি। তবে সিপিডির শঙ্কা নাকচ করে পরিকল্পনা কমিশন বলছে, অনেক দেশ ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় অঙ্কের বিদেশি ঋণের প্রতিশ্রুতি থাকায় অর্থায়নে ঘাটতি হবে না। অর্থবছরের শুরুতে একগাদা প্রকল্প নেওয়া, মাঝামাঝিতে কাটছাট আর শেষ দিকে বাস্তবায়নের তোড়জোড়, এটি এডিপি বাস্তবায়নের চিরাচরিত চিত্র। বিদায়ী অর্থবছরেও এর ব্যতিক্রম হয়নি। 1250-এর বেশি প্রকল্প নিয়ে যাত্রা শুরু করে 2016-17 অর্থবছরের উন্নয়ন বাজেট। সংশোধিত এডিপিতে যোগ হয় আরও 300 প্রকল্প। 11 মাস শেষে বাস্তবায়নের হার 65%।
1,53,331 কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে এবার। এর 57,000 কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে। সর্বোচ্চ $3 বিলিয়ন মতো আমরা করতে পেরেছি। এখন এই এত বিশাল পরিমাণ বিদেশি সাহায্য আসবে এবং বিদেশি ঋণ সেখান থেকে আমরা ব্যবহার করব, সেটা আসলে একটা উচ্চাশে বলা যায়। তবে এ ধারণা নাকচ করে পরিকল্পনা কমিশন বলছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা রেল সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্পে রাশিয়া ও চীন থেকে বড় অঙ্কের ঋণ আসবে, তাই ঘাটতির আশঙ্কা নেই। চলতে এখন উদ্বৃত্ত আমাদের ব্যাংকের লিকুইডিটি আছে, যেখানে সরকার গত 3 বছর সবচেয়ে কম ঋণ নিয়েছে, এবার প্রয়োজনে সরকার বেশি ঋণ নেবে। নতুন এডিপিতে বরাদ্দ অনুমোদনহীন প্রকল্পের সংখ্যা অনেক। রাজনৈতিক বিবেচনায় বছরের যে কোনো সময় এগুলো ঢুকে যেতে পারে মূল এডিপিতে। নির্বাচনের আগে এই ধরনের বরাদ্দের পরিমাণটা বেড়ে যায়, তো এটা আসলে কতটুকু প্রয়োজন, আসলেই প্রয়োজন আছে কিনা, নাকি শুধুমাত্র এটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, সেটার একটা কিন্তু যাচাই বাছাইয়ের প্রয়োজন থাকে। বড় প্রকল্পের যুগ এসছে, ছোট ছোট প্রকল্পের যুগ শেষ। কাজেই এখন এই প্রেক্ষাপটে আমলাতন্ত্র এবং সরকারি প্রশাসন বাধ্য হবে তাদের দক্ষতা বাড়ানোর জন্য, কারণ দায়িত্ব মাথার উপরে পড়েছে। অবকাঠামো আর বিদ্যুৎ জ্বালানি খাতকে গুরুত্ব দিয়ে করা এডিপি যথাযথভাবে বাস্তবায়ন হলে 7.4% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না বলে মনে করেন বিশ্লেষকেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নেব আর একটা বিরতি, আর ফিরে এসে যা থাকছে। এবারের ঈদে দর্শক প্রিয়তা পেয়েছে অনেক নাটক। ইউটিউবে চিকন পিনের চার্জার দেখেছেন 3 লাখ দর্শক। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জাহিদ এবং মাঝার, আমরা বেশ এই রামপালে আপত্তি নিয়ে ইউনেস্কোর এই বিষয়ে আমরা মতামত চেয়েছিলাম, অনেকেই মতামত পাঠিয়েছেন। আতিকুর তিনি মনে করছেন যে শেষ পর্যন্ত ইউনেস্কোর বিবেকবান সংস্থা টাকার বিনিময়ে সিদ্ধান্ত পাল্টালো। কাউসার তিনি বলছেন আমাদের লাভ ক্ষতি যদি আমরা না বুঝি সেখানে ইউনেস্কোর কথার কি মূল্য থাকে। আশরাফ তিনি বলছেন সুন্দরবনের ক্ষতি হলে ইউনেস্কো তো আর তা দিয়ে যাবে না, বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা চাই না, এরকম কিছু একটা মন্তব্য তিনি করেছেন। অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। রাশেদ বলছেন সম্ভাব্য দূষণ প্রতিরোধে যে ধরনের উচ্চ প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতির আশঙ্কা নেই। মাসুদ বলছেন রামপালে বিদ্যুৎ উৎপাদন দরকার, এই বিদ্যুৎ লোডশেডিং দূর করতে ভূমিকা রাখবে। লামিয়া বলছেন রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ খুব ভালো। আমার কাছে কিছু এসএমএস আছে। এখানে ফয়েজ বলছেন ইউনেস্কো আপত্তি করুক আর না করুক রামপাল পরিবেশের ক্ষতি করবে এটা নিশ্চিত। এখানে মারিয়া বলছেন সুন্দরবন রক্ষায় সরকারের সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। টিটু বলছেন ইউনেস্কোর আপত্তি থাক বা না থাক তাতে কিছু যায় আসে না, বাংলাদেশের লাভ ক্ষতি আমাদের চিন্তা করতে হবে। এখানে বিভিন্ন ধরনের মন্তব্য এমন আছে। গত মার্চে কিন্তু ইউনেস্কোর 3 সদস্যের দল এসেছিল এবং তারা এই প্রতিবেদনে বলেছেন যে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা অন্তর্ভুক্ত করতে চান না। আমি ঠিক জানি না এই 2 মাসে আসলে কি হলো এমন যে একেবারে তারা মত পাল্টে ফেললেন। না, এটা জানি না আপনি কিভাবে ঝুঁকিপূর্ণ অন্তর্ভুক্ত করা হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হবে, এরকম কথা বলেছে কিনা আমি মানে ইঙ্গিত করেছেন তারা এরকম। অবশ্যই আমরা অন্য খবরগুলিতে চলে যাই। উচ্চ ফলনশীল হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালি আর নেই। ঝিনাইদহ সদর উপজেলার আশানগর গ্রামে নিজ বাড়িতে বুধবার রাতে তার মৃত্যু হয়। হরিপদ কাপালির বয়স ছিল 95 বছর। 1996 সালে জমিতে একটি ব্যতিক্রমী ধানের গোছা খুঁজে পান ঝিনাইদহের কৃষক হরিপদ কাপালি। এ ধানের গোছা বেশ শক্তপোক্ত, শীষ তুলনামূলক দীর্ঘ, দানা সংখ্যাও বেশি। অন্যান্য ধানের সঙ্গে সেই জাতের পার্থক্য বুঝেছিলেন হরিপদ। ধানটি সংরক্ষণ এবং চাষ শুরু করেন তিনি। ভালো ফলনের কারণে সেই ধানের সুনাম ছড়িয়ে পড়ে সারা দেশে। ধানটি বাংলাদেশের অনেক জায়গায় চাষাবাদ হয়েছে এবং বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর বা এই অত্র অঞ্চলে এই ধানটা বেশ পরিচিত। বার্ধক্যজনিত কারণে মারা গেছেন সারা দেশে পরিচিত পাওয়া কৃষক হরিপদ কাপালি। বুধবার আসননগর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অবদানের স্বীকৃতি হিসাবে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন হরিপদ কাপালি। তবে সরকারি স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ আছে পরিবারের সদস্যদের। জাতীয় স্বীকৃতি আমি চাই। আমার শাশুড়ি আছে, তাই সে নিঃসন্তান, তার কিছু সাহায্য সরকার
সহযোগিতার হাত বাড়াক। কৃষি অন্তপ্রাণ এই মানুষটিকে বৃহস্পতিবার সমাহিত করা হয় চুয়াডাঙ্গার আলিয়ারপুর শ্মশানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারের ঈদে দর্শক প্রিয়তা পেয়েছে নতুন নির্মাতাদের অনেক নাটক। হুমায়ুন সাধুর চিকন পিনের চার্জার এরই মধ্যে অনলাইনে দেখেছেন 3 লক্ষ দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। আকারে ক্ষুদ্র হলেও কখনো কখনো একজন মানুষ হয়ে উঠতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুমায়ুন সাধুর চিকন পিনের চার্জার এমনই এক নাটক যা শেষ দৃশ্যে হতবিহ্বল করে দেয় দর্শককে। মানে আমি ডিরেকশনে আমি অ্যাক্টিং করতে চাই না, কিন্তু যেহেতু আমার লাইফ থেকে নেওয়া ওই জন্য আমাকে কাজ করতে হয়েছে। কিন্তু স্ক্রিপ্টিং লেভেল থেকে আমার একটা ঘটনা কি মোস্তাফা ফারুকী বলছে যে এটা নিয়ে বানা, এটারে তুই একটা গল্প দাঁড় করা। পুরো সময় জোর উনি ছিল সামনে গর্ত পেছনে শেয়াল ডানে নিষেধ বাঁয়ে দেয়াল। চিকন পিনের চার্জার আর এর থিম জিঙ্গল এখন মানুষের মুখে মুখে। এরই মধ্যে ইউটিউবে দেখে ফেলেছেন প্রায় 3 লাখ দর্শক। সাধুর চারপাশে প্রশংসার বন্যা। আসলে হ্যাঁ, এটা একটা ভয়াবহ আমি পাচ্ছি। আমার কাছে খুবই জিনিসটা ইন্সপায়ার হয়েছি আর কি আমি। আর হচ্ছে জয়া আপা বলছে এটা কথা, জয়া হাসান, তারপরে অমিতাভ ভাইরা অনেক অ্যাপ্রিসিয়েট করছে। আমার ফেসবুকে অনেকদিন আমি ইনবক্সে ঢুকতেই পারি নাই, হ্যাং হয়ে গেছিলো। আমি 2 দিন পরে ফোন রিসিভ করা শুরু করছি, মেজবারওয়ান সুমন ভাইয়ের ফোন আমি রিসিভ করছি। জীবন থেকে নেওয়া এই গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন আয়নাবাজির ক্যামেরার কারিগর রাশেদ জামান। রাশেদ ভাই অনেক বড় হেল্প করছে, আর উনি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে। আয়নাবাজির পর উনি টিভিসিও করে না, কোনো নাটকও করে না, এটাই করছে। তবে ছোট পর্দার জন্য নয়, ছবিয়ালের সবারই মূল লক্ষ্য বড় পর্দা। নাটক বা বিজ্ঞাপন নির্মাণ বর্তমান বাস্তবতায় তারই প্রস্তুতি কেবল। এরাই কিন্তু ফিল্ম বানানোর কথা। অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে সব রকমের ট্যালেন্ট আছে, যে ফিল্মে কাজ করার মতো এলিমেন্ট আছে, সব কিছুই আছে, কিন্তু ফিল্মে কাজটা হচ্ছে না বলে ওরা টিভিতে কাজ করতেছে। নতুন নির্মাতাদের এমন কাজ আশাবাদী করে তুলেছে দর্শকদের। কেউ কেউ ইশারাও পাচ্ছেন এলো বুঝি নাটকের নতুন দিন। তোমাদেরও সুন্দর ফর্সা চিকন চাকন নায়িকার মতো মেয়ে লাগে তাহলে। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীদের গরুর মুখোশ পরে বের হতে আহ্বান জানাচ্ছে ভারতীয় তরুণ এক শিল্পী। নারীকে গরুর মুখোশ পরিয়ে বেশ কিছু ছবিও তুলেছেন তিনি। সম্প্রতি গরু রক্ষার নামে ভারতে আন্দোলন হলেও নির্যাতনের শিকার অসংখ্য নারী ঠিকমতো বিচারও পাচ্ছেন না। এ বিষয়টি নাড়া দেয় তরুণ শিল্পী সুজাত্র ঘোষকে। তার প্রশ্ন, গরু রক্ষা করতে পারলে নারী রক্ষা কেন নয়? অফিস কিংবা বাসা, নিজ ডেস্কে কিংবা ঘরোয়া কাজে নারীর স্বাভাবিক কাজের ছবি, কিন্তু গরুর মুখোশে কেন নারী? কেন একজন শিল্পী এই অদ্ভুত ধারণা নিয়ে ছবি তুললেন? 23 বছর বয়সী শিল্পী সুজাত্র রাও জানান, ভারতে গরু রক্ষার নামে আন্দোলন হলেও প্রতিদিন সহিংসতা ও নির্যাতনের শিকার অসংখ্য নারী ঠিকমতো বিচারও পাচ্ছেন না, যেন গরুর চেয়েও উপেক্ষিত, অবহেলিত নারীরা। তাই ছবিতে নারী অধিকার ও সুরক্ষার বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সুজাত্র। ভারতে 2015 সালে প্রায় 3,30,000 নারী সহিংসতার অপরাধ নথিভুক্ত হয়েছে, যা 2010 সালে ছিল অর্ধেক। 2012 সালে দিল্লিতে বাসে গণধর্ষণের ঘটনা ঘটলে বিষয়টি নতুন করে ভাবায় সব মহলকেই। নারীর বঞ্চনা আর অপমানের সেই বার্তাই বহন করছে ছবিগুলো। এতে দেখানো হয়েছে নারী হয়ে জন্মানোর চেয়ে গরু হওয়া অনেক নিরাপদ, কারণ ভারতের 18 রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। গরুকে আঘাত করলে 10 বছরের জেল হয়, অথচ যৌন হয়রানি বা ধর্ষণের শিকার নারীদের মামলা ঝুলে থাকছে বছরের পর বছর। এসব ছবির মধ্য দিয়ে ভারতের মানুষকে এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন শিল্পী সুজাত্র রাও। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। আর শেষ করবো স্পেনের জনপ্রিয় স্যান ফার্মিন বুল রানিং ফেস্টিভ্যালের কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।